আজকের দিনটি ঐতিহাসিক। ১৯৭৫ সালের ১৬ই মে। একটু ভেবে দেখুন তো, হিমালয়ের কোলে লুকিয়ে থাকা একটা সুন্দর, শান্ত আর স্বাধীন রাজতন্ত্র কিভাবে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ভারতের একটা পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেল। এই অবিশ্বাস্য ইতিহাসটাই আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। এই পুরো ঘটনাটা একদিকে যেমন কোনো টানটান ভূরাজনৈতিক থ্রিলারের চেয়ে কম নয়, অন্যদিকে তেমনি একটা স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব বিলীন হওয়ার এক অত্যন্ত জটিল সমীকরণ। ১৬৪২ সাল থেকে যে রাজতন্ত্রের শুরু, ১৯৭৫ সালে এসে হঠাৎ করেই তার এমন জবনিকা পড়ল কিভাবে? চলুন সেই রহস্যের জট খোলা যাক আজকের এই বিশ্লেষণে। আমাদের আজকের এই আলোচনায় আমরা মূলত ৬টি ধাপে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। হিমালয়ের বাফার স্টেট হিসেবে সিকিমের ইতিহাস থেকে শুরু করে ভূ-রাজনৈতিক দাবা খেলা, অভ্যন্তরীণ অস্থিরতা, ১৯৭৫ সালের সেই চূড়ান্ত টার্নিং পয়েন্ট, আইনি বৈধতা দেওয়া ৩৬তম সংশোধনী এবং সবশেষে এই পুরো ইতিহাস নিয়ে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আমরা পরপর খতিয়ে দেখব। তো আসল প্রশ্নটা হলো, ঠিক কিভাবে একটা ৩০০ বছরের পুরনো স্বাধীন রাজতন্ত্র রাতারাতি বিলুপ্ত হয়ে স্রেফ একটা রাজ্যে পরিণত হয়? এটা কি নেহায়েতই মানুষের স্বতঃস্ফূর্ত কোনো গণতান্ত্রিক বিপ্লব ছিল, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছিল বৃহত্তর শক্তির কোনো গোপন নকশা? আজকের এই বিশ্লেষণে বিভিন্ন ঐতিহাসিক দলিল আর সূত্রের ভিত্তিতে আমরা এই প্রশ্নেরই একটা বস্তুনিষ্ঠ উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই চলুন একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি, যখন সিকিম ছিল হিমালয়ের একটা গুরুত্বপূর্ণ বাফার স্টেট। আচ্ছা, এই চোগিয়াল শব্দটা কিন্তু আমাদের বারবার শুনতে হবে। সিকিমের রাজাদের উপাধি ছিল এই চোগিয়াল। ১৬৪২ সাল থেকে এই নামগিয়াল রাজবংশই সিকিম শাসন করে আসছিল। সিকিম মূলত শতাব্দীর পর শতাব্দী ধরে একটা প্রোটেক্টরেট বা আশ্রিত রাষ্ট্র হিসাবেই টিকেছিল। প্রথমে তিব্বতের অধীনে, এরপর ব্রিটিশদের আশ্রিত রাজ্য হিসাবে, আর সবশেষে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের একটি আশ্রিত রাষ্ট্র হিসাবে। রাষ্ট্র পরিচালনা নিরঙ্কুশ ক্ষমতা কিন্তু বরাবরই এই চোগিয়ালদের হাতেই ছিল। এখন জনসংখ্যার এই বিন্যাসটা একটু খেয়াল করুন, এটা বেশ ইন্টারেস্টিং। ৬০.৯% মানুষ ছিলেন হিন্দু আর মাত্র ২৮.১% ছিলেন বৌদ্ধ। ইতিহাস বলছে নেপাল থেকে ক্রমাগত অভিবাসনের কারণেই সিকিমের জাতিগত নেপালি হিন্দুদের এত বড় একটা অংশ তৈরি হয়েছিল। অথচ শাসক রাজপরিবার ছিল সংখ্যালঘু বৌদ্ধ ধর্মাবলম্বী। পরবর্তীতে এই ধর্মীয় আর জাতিগত বিভাজনটাই কিন্তু বৌদ্ধ রাজতন্ত্রের বিরুদ্ধে হওয়া আন্দোলনের সবচেয়ে বড় ফাটল বা ফল্ট লাইন হিসেবে কাজ করেছিল। এবার আসা যাক আসল জায়গায়, ভূ-রাজনৈতিক দাবা খেলা। ৭০ দশকের সেই সময়টায় ভারত আর সিকিম দুই পক্ষই কিন্তু চরম আতঙ্কে ভুগছিল। ভারতের ভয় ছিল সরাসরি চীনকে নিয়ে। তাদের আশঙ্কা ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি যে কোনো সময় সিকিম দখল করে ভারতের সাথে সিল্ক রুটের সংযোগ একেবারেই কেটে দেবে। অন্যদিকে সিকিমের চোগিয়ালের ভয় ছিল ঠিক উল্টো। তারা ভাবছিল ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব আর আধিপত্য একসময় সিকিমের নিজস্ব স্বাধীন সত্তাকেই পুরোপুরি গিলে খাবে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি স্নায়ুযুদ্ধই মূলত পরবর্তী ঘটনাপ্রবাহের স্টেজ তৈরি করে দিয়েছিল। আর এই ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই শুরু হয় তীব্র অভ্যন্তরীণ রাজনীতি আর অস্থিরতা। ঠিক এই জায়গাতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ভূমিকা নিয়ে আমরা সম্পূর্ণ ভিন্ন দুটো বর্ণনা দেখতে পাই। এক পক্ষের সূত্র মধ্যে র-এর তৎকালীন প্রধান আর.এন. কাও অত্যন্ত চৌকসভাবে স্টেশন হেড জে.বি.এস. সিধুকে সিকিমে মোতায়েন করেন। উদ্দেশ্য ছিল চীনের ছক নস্যাৎ করা, আর এজন্যই তারা সিকিমের ভেতরে কাজী লেন্দুব দর্জি আর তার দলকে সমর্থন জুগিয়েছিলেন। কিন্তু অন্যদিকের সূত্রগুলো সরাসরি অভিযোগ করছে যে নাকি ইচ্ছে করেই সিকিমের হিন্দু নেপালিদের বৌদ্ধ রাজতন্ত্রের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। অর্থাৎ তাদের দাবি এই অভ্যন্তরীণ অস্থিরতা পুরোটাই ছিল বাইরে থেকে সাজানো। ঠিক এই কথাটি একটি অত্যন্ত সমালোচনামূলক সূত্র থেকে হুবহু পাওয়া যায়। এই উদ্ধৃতিটা বেশ গুরুত্বপূর্ণ একটা অভিযোগের দিকে আঙুল তোলে। অভিযোগটা হল, সিকিমের এই তথাকথিত গণতান্ত্রিক বিপ্লব মোটেও কোনো স্বতঃস্ফূর্ত জনরোষ ছিল না, বরং অত্যন্ত সুকৌশলে হিন্দু এবং বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল, যাতে খুব সহজেই সিকিমকে কবজা করা যায়। এই সব কিছুর চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই ১৯৭৫ সালের সেই টার্নিং পয়েন্টে এসে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন, আক্ষরিক অর্থেই মাথা ঘুরানোর ব্যাপার। ৬ এপ্রিল সকালে মাত্র ২৪৩ জন প্রাসাদরক্ষীকে ৫,০০০ সৈন্য দিয়ে ঘিরে ফেলে নিরস্ত্র করা হলো। কয়েকদিন পরেই সিকিম অ্যাসেম্বলির রাজতন্ত্র বাতিলের প্রস্তাব আনল। হুড়মুড় করে একটা গণভোট হয়ে গেল, আর ১৬ মে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের ২২তম রাজ্যে পরিণত হল। ভাবা যায়, একটা ৩০০ বছরের পুরনো প্রতিষ্ঠান মাত্র ৬ সপ্তাহেরও কম সময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
এত দ্রুত ঘটে যাওয়া এই পুরো প্রক্রিয়াটিকে আইনি বৈধতা দিতেই আসে ভারতের সংবিধানের ৩৬তম সংশোধনী। এই যে সরকারি নথিপত্রটা মানে ৩৬তম সংশোধনী আইন, এখানেই মূলত সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই আইনি দলিলে খুব পরিষ্কারভাবে একটা যুক্তি দেখানো হয়েছিল। বলা হয়েছিল চগিয়ালের ধারাবাহিক ক্ষতিকর কার্যকলাপ এবং গণতান্ত্রিক সরকারকে বাধা দেওয়ার চেষ্টার কারণেই বাধ্য হয়ে সিকিমের জনগণ রাজতন্ত্র বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এটাই ছিল ভারতের সরকারি আইনি অবস্থান। ৫৯,৬৩৭ সরকারি হিসাব অনুযায়ী ঠিক এই সংখ্যক মানুষ সেই বিশেষ গণভোটে রাজতন্ত্র বিলুপ্ত করে ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। বলা হয়ে থাকে সিকিমের প্রায় ৯৭,০০০ ভোটারের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই পরিবর্তনের পক্ষেই লাই দিয়েছিল। কিন্তু ঠিক তারপরেই এই সংখ্যাটা আমাদের একটু ভাবিয়ে তোলে। ২০ থেকে ৪০,০০০ সমালোচনামূলক সূত্রগুলোর দাবি, যখন ওই গণভোট অনুষ্ঠিত হচ্ছিল তখন সিকিমের মতো মাত্র ২ লাখ জনসংখ্যার একটা ছোট দেশে এই বিপুল সংখ্যক ভারতীয় সেনা অবস্থান করছিল। এখন প্রশ্ন হল, এত বিশাল ভিনদেশী সামরিক উপস্থিতির মধ্যে হওয়া একটা গণভোট কতটা প্রভাবমুক্ত ছিল? এই দুই সংখ্যার বৈপরীত্য কিন্তু সেই প্রশ্নটাই খুব জোরালোভাবে তুলে ধরে। ইতিহাস আসলে কে লিখছে তার উপর নির্ভর করে এই পুরো ঘটনাটির একদম ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। যেমন ধরুন সিকিমের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কাজী লেন্দুব দর্জির কথায় একদল মানুষ তাকে দেখেন আক্ষরিক অর্থে গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে, যিনি রাজতন্ত্রের পতন ঘটিয়ে সিকিমকে ভারতের মতো একটা বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রের অংশ করেছিলেন। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণও পেয়েছিলেন। অথচ বিপরীত পক্ষের সূত্রগুলো তাকে বাংলার কুখ্যাত মির্জাফরের সাথেই তুলনা করে। তাদের মতে তিনি স্রেফ নিজের দেশের সাথে বেইমানি করেছিলেন এবং শেষ জীবনে ক্ষমতা হারিয়ে সম্পূর্ণ একাকী আর অপমানিত অবস্থায় মারা যান। কি চরম বৈপরীত্য, তাই না? পুরো ব্যাপারটা অনেকটা একই মুদ্রার এপিটোপিট। সরকারি আর জাতীয়তাবাদী সূত্রগুলো মনে করে এটা ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা আর লেন্দুবদর্জির একটা অসাধারণ মাস্টারস্ট্রোক, যা সিকিমকে চীনের আগ্রাসন থেকে বাঁচিয়েছিল। অন্যদিকে সমালোচনামূলক সূত্রগুলো দাবি করে এটা ছিল স্রেফ সামরিক শক্তি প্রয়োগ করে একটা স্বাধীন রাষ্ট্রকে গিলে খাওয়ার একটা সুপরিকল্পিত নীল নকশা। উভয় পক্ষের যুক্তি, প্রমাণ আর ঐতিহাসিক দলিল বিশ্লেষণ করার পর সবশেষে এসে এই একটা প্রশ্নই কিন্তু মাথায় ঘোরে, এটা কি সত্যিই গণতন্ত্র আর নিরাপত্তার এক অভাবনীয় বিজয় ছিল, নাকি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অত্যন্ত পরিকল্পিত আর সাজানো পতন? ইতিহাস এই ঘটনাকে কিভাবে বিচার করবে সেই ভাবনার জায়গাটা আপনাদের জন্যই তুলে রাখলাম। আমাদের আজকের এই বিশ্লেষণটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।